শওকত মোল্লার খোঁজে মৌখালী গ্রামে চিরুনি তল্লাশি আজকে চালিয়েছে এনআইএ। মাতলা নদী বুঝিয়ে পরপর হোটেল এবং রেস্তোরাঁ তৈরির অভিযোগ করছেন স্থানীয়রা। দেখুন প্রতিবেদন। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় বা শুরুতে ভেরির নাম করে প্রথমে ঘিরে দেওয়া হয়। তারপরে যারা সেখানে চাষ করতেন তাদেরকে বাজার মূল্য থেকে অনেক কম টাকায় তাদের কাছ থেকে সেই চাষের জমি নিয়ে নেওয়া হয় এবং তারপর এইভাবেই মাটি ফেলে পুরোপুরি নদীর অংশ এক প্রকার দখল করে নেওয়া হয়েছে। সেই ছবিটাই ধরা পড়ছে। শুধুমাত্র ছবি নয়, স্থানীয়দের অভিযোগও রয়েছে। তারা এতদিন কোনো জায়গাতেই অভিযোগ করতে পারতেন না, অভিযোগ করলেও তাদের উপরে কিন্তু আক্রমণ আসতো, এমনটাই তাদের বক্তব্য। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ যে মাটি দেওয়া বা সম্পূর্ণ একটা বড় গ্রাউন্ডের মতন একটা স্পেস, এই জায়গা ছিল মাতলা নদীর অংশ। সেই জায়গাতেই মাটি ফেলে এইভাবে দখল করা হয়েছে এবং তাতে যেটা হয়েছে, নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং তার সাথে সাথে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে তাদেরও অনেক এই নদীর পাশে যেটুকু জায়গা তাদের ছিল সেগুলো বাজার মূল্য থেকে কম টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বাদিকের ছবিটা দেখাবো। এখানে একের পর এক শুধুমাত্র এই মাটি ফেলে এখানে রিসর্টের জন্য জায়গা দখল করা হয়েছে বা এক প্রকার নদী অংশ চুরি করে নেওয়া হয়েছে, এমনটাই শুধু নয়, নদী চুরি ছাড়াও এখানে দেখা যাচ্ছে বেআইনিভাবে একাধিক স্যাক তৈরি করা হয়েছে। যে স্যাকগুলো আমরা সমুদ্র সৈকতে বা দীঘা, মন্দারমণি বা তাজপুর সেই সব জায়গায় দেখা যায়, সেই ধরনের স্যাক তৈরি করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে এই স্যাকগুলোকে আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এই স্যাকগুলো যে তৈরি করা হয়েছে সেগুলোরও তত্ত্বাবধানে রয়েছে এই শওকত মোল্লা, যে শওকত মোল্লার খোঁজে তার বাড়িতে ঘন্টার পর ঘন্টা তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ, কিন্তু তার খোঁজ মিলছে না। একদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে তার এই যে যেখানে তার বাড়ি মৌখালী, সেই মৌখালীর একের পর এক জায়গা এইভাবেই দখল হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের বক্তব্য, এই জায়গাগুলো দখলমুক্ত হোক, তাদের জায়গা তারা ফিরে পাক, বা যারা বিক্রি করেছিলেন তাদের বাজার মূল্যে যে টাকা বা যে মূল্য তাদের পাওয়া উচিত সেটা তারা ফিরে পাক, এমনটাই তাদের দাবি। কিন্তু শওকত কোথায়, তার খোঁজ না পাচ্ছে পুলিশ, না পাচ্ছে এনআইএ। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে 13.5 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরেও শওকত মোল্লার খোঁজ পাওয়া গেল না এবং এই মুহূর্তে এনআইএ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু চুরির কথা হচ্ছিল, দেখুন চুরি এই রাজ্যে প্রচুর, ভুরি ভুরি হরেক রকমের চুরির অভিযোগ সামনে এসেছে। এমনকি সেই চুরিকে এবং অভিযোগকে হাতিয়ার করে রাজনৈতিক গান পর্যন্ত তৈরি হয়েছে। জানেন যে ভাঙড়ের নির্বাচনের সময় মাছ চোর গান রীতিমতন ট্রেন্ডিং হয়েছিল। কিন্তু এই মাছ অরিন্দম দা, যে নদী থেকে চুরি করা হতো বলে অভিযোগ, সেই মাতলা নদী আস্ত নদী পর্যন্ত চুরি করে নিয়ে নেওয়া হলো এবং সেখানে পরপর ইললিগাল কনস্ট্রাকশনের ব্যবস্থা হচ্ছে। আমি বলছি প্রশাসন নাকের ডগায়, পুলিশ প্রশাসনের সামনে এই কনস্ট্রাকশনগুলো হচ্ছে, তার চেষ্টা হচ্ছে, কিছুই জানে না পুলিশ। দেখুন, আমি ক্যানিং এবং বাসন্তী ও অন্যান্য থানায় চাকরি করেছি, অ্যাজ অফিসার ইনচার্জ চাকরি করেছি। আমি আপনাদের বলি, যে পার্টির আইডিওলজি হয়, পার্টি স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাসে, আচ্ছা টাকা উপার্জন করুন। আজকে আপনার শওকত সম্পর্কে বলছেন, আমরা যখন নাকি বাসন্তীর দিকে যাই না, চোখের জল এসে যায়, যেভাবে নাকি সমুদ্রে নদীর যে নদী পথ সেই এগুলি যে দখল করেছে। আচ্ছা আপনি আমাকে বলুন তো, যে BLLRO, BLO, DLO এরা কোথায় গেল? এই যে আপনি এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কোথায় গেল? আমি আপনাকে বলছি, আজকে ইন দ্য ইয়ার 2008 আজকে ওখানকার একজন ব্যক্তি, তার নাম আমাকে বলতে হচ্ছে মিস্টার লোকমান মোল্লা বলে এক ভদ্রলোক, আজকে এই যে মাতলা নদীর উপরে 28টা ব্রিজ তৈরি করেছিল, যে ওখানে একটা রেল প্রকল্প যাবে ক্যানিং থেকে আজকে ঝড়খালি পর্যন্ত। আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রীর কোনো নজরই নেই ওদিকে। দিনের পর দিন এই যে শওকত মোল্লার কথা আপনারা বলছেন, আমি আপনাকে বলছি যে আপনারা যদি ওখানে যান, গিয়ে দেখেন যে এই শওকত মোল্লাকে, তার কি কোয়ালিফিকেশন আছে, তাকে দায়িত্ব দিল কোথায়, ক্যানিং থেকে শুরু করে ভজভজ পর্যন্ত ইলেকশনের সময় দায়িত্ব, যে কি, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্যাট পারসন। আমি আপনাকে আরেকটা কথা শেষ করছি, আজকে বিশ্বাস করুন, নতুন যে সরকার এসছে
তিনি আজকে এই মাত্র 22 দিনের মধ্যে কোথায় আজকে হসপিটাল করবে, কোথায় কলেজ করবে, কোথায় আজকে ইন্ডাস্ট্রি নিয়ে আসবে, তা না। আজকে শুনলাম আজকে টেন্ডার দেওয়া হচ্ছে যে জেল তৈরি করতে হবে, হাজার হাজার যে কর্মীদের আজকে অ্যারেস্ট করবে সেই জেল আবার পাথর দিয়ে তৈরি করবে, তা না তো জেলে ঢুকে এই যে কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে সবাই ওই পাথর ওই ইট পর্যন্ত বিক্রি করে দেবে। এইটা কি একটা আইডিওলজি? আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে শওকত মোল্লা যেভাবে নাকি আজকে ক্যানিং এর চরম সর্বনাশ করছে, এখন জীবনতলা ইজ দ্য এমএলএ, আজকে কোথায় ওখানকার সাধারণ মানুষের প্রাক্তন এমএলএ ছিলেন, কিন্তু স্ট্যাটাসের কথা বলছিলেন। আমি বলছি নিঃসন্দেহে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে অনেক উচ্চ স্ট্যাটাস সম্পন্ন শওকত মোল্লা, যদিও তিনিই বলেছিলেন তুই তো বোম বাঁধিস, কিন্তু তারপরেও এই শওকত মোল্লার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা তিনি করেছিলেন। শুধু তাই নয়, প্রচারে গিয়ে শওকত মোল্লাকে নিজের ডান হাত বলেছিলেন, নিজের সিকিউরিটি তুলে শওকত মোল্লার সিকিউরিটির ব্যবস্থা করবেন বলেছিলেন। এখন এইটা ভাবতে কি খুব কষ্ট হয় দীপ্তাশ্য? এহেন শওকত মোল্লা বা তার আত্মীয় পরিজনেরা জমি দখল করবেন এবং তারপর পরপর ইমারত তৈরি করবেন এবং তারপরে পুলিশ চূড়ান্তভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে ব্যবস্থা নেবে, এটা কি কষ্ট কল্পনা নয়? না না, পুলিশ কি করে ব্যবস্থা নেবে? পুলিশ যদি ব্যবস্থা নিতে যেত, উনি বিএলআরও ডিএলআরওদের কথা বলছেন, তাদের তো প্রাণ সংশয় হতো। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে স্নেহের সুরে বলেন তুই তো বোম বাঁধিস, এবং তারপরে তাকে সার্টিফিকেট দেন এবং প্রাইজ দেন সেই বোম বাঁধার, তারপরে তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে বলুন তো? আজকে দেখুন, শওকত মোল্লাকে মারচোর বলাটা মানে শওকত মোল্লার যে ক্রিমিনালিটি তাকে অনেক খাটো করা। ও শুধু মারচোর নয়, ওখানে অস্ত্রের কারবার আছে, ড্রাগের কারবার আছে, মানব পাচারের কারবার আছে, অর্গ্যান পাচারের কারবার আছে। নদী দখল তো সামান্য ব্যাপার। আজকে শওকত মোল্লাকে ধরা দরকার, এবং শুধু শওকত মোল্লা না, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বিশেষ করে এই সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চলে যে প্রতিটি তৃণমূল নেতা বা কর্মী আছে, প্রত্যেকের সম্পত্তির অডিট করা দরকার, এবং সেই সম্পত্তি কিভাবে এসছে তার পুরোটা খতিয়ে দেখা দরকার, এবং তাদের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ধরা দরকার। আমি বলছি এই নেটওয়ার্ক শুধু ভারতবর্ষের মধ্যে না, এই নেটওয়ার্ক বাংলাদেশ অবধি বিস্তৃত করেছিল এরা এক সময়। তো এরা মানে আপনারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এরা প্রত্যেকে, এবং এদের প্রত্যেকের ওপরে মাথায় হাত ছিল একজনেরই, সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির হাত না থাকলে এই পর্যায়ের চুরি, এই পর্যায়ের দুর্নীতি, এই পর্যায়ের ক্রিমিনালিটি সম্ভব নয়। এমনকি আজকে যারা তৃণমূল ঋতবাদীদের, যারা অভিষেক ব্যানার্জিকে দোষ দিচ্ছেন, তারাও ভুল করছেন যে অভিষেক ব্যানার্জিও এখানে শুধুমাত্র সেনাপতি ছিলেন মমতা ব্যানার্জি। তিনি মমতা ব্যানার্জি যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী তিনি করেছেন। প্রতিটা চুরি, প্রতিটা ঘটনা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনেই হয়েছে। কাজেই এখানে মমতা ব্যানার্জি আজকে জেল তো পরে তৈরি হবে, সবার আগে আমার তো সরকারের কাছে দাবি থাকবে মমতা ব্যানার্জিকে আগে অ্যারেস্ট করা হোক। তিনি যে মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক একটা খুন নিয়ে, যেভাবে তিনি মন্তব্য করেছেন এবং যেভাবে অশান্তি তৈরি করতে চেয়েছেন, তাকে আগে অ্যারেস্ট করা হোক যে তার কি ইন্টারেস্ট আছে। আমি আবারও বলছি, এই বাংলাদেশ শেখ শাহজাহানের প্রতি এত প্রীতি এনাদের এমনি ছিল না, শওকত মোল্লার প্রতি এত প্রীতি এনাদের এমনি ছিল না। বাংলাদেশ আমি বলছি শুধু তাই নয়, এই শেখ শাহজাহান বা এই শওকত মোল্লা, এদের একেবারে আমাদের নিঃসন্দেহে প্রশ্ন থাকবে, দিনের পর দিন এরা অন্যায় করে গেছেন, দিনের পর দিন এরা দুর্নীতি করে গেছেন, সবটা কি প্রশাসনের অজান্তে হয়েছে? যদি অজান্তে হয়ে থাকে তাহলে তৎকালীন প্রশাসনের দক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে। আর যদি সব জেনে শুনে মানে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে স্পষ্ট বলতে হবে যে তৎকালীন সরকার বা তৎকালীন শাসক দল সজ্ঞানে প্রশ্রয় এবং মদত জুগিয়ে গেছে। কেন বলছি, স্থানীয় বাসিন্দারা যে কথাগুলো বলছেন এগুলো চোখ কপালে তুলে দেওয়ার মতন। ত্রাস ছিলেন রীতিমতন এলাকায় এই শওকত মোল্লা। শুনুন কি বলছেন। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছো। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল, এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকারি গভর্নমেন্টের জায়গা, ঠিক আছে? কতটা জায়গা? প্রচুর মোটামুটি 5000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে এমএলএর ভাই। ফের পেছনে একটা হচ্ছে বেআইনিভাবে। কোনটা বলেন তো, দেখান তো। ওই যে ওইটা দোতলাটা, ওই যে ওই দোতলাটা করেছে, ওটাও বেআইনি? ওটাও বেআইনি, সব বেআইনি। এখানে যা ঘর সব বেআইনি স্যার, এখানে কোনো কারো কাগজ নেই। অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি, উপর অভিযোগ সব কিছু করেছি স্যার, আমরা সব কিছু করেছি স্যার। আমাদের কথা নেয়নি, আমাদের কি এমন কি বলেছিল তখন পুলিশ? যে পুলিশ বলেছে যে এই বিষয়ে এখন মাথা খামান যাবে না, ওটা পরে চিন্তা করবে। এমএলএর সঙ্গে না পালায়নি, যেখানে হোক লুকিয়ে আছে। ক্রিমিনাল কোনোদিন পালাতে পারে না, মাটির ভিতরেই লুকিয়ে আছে, এখানেই আশেপাশেই লুকিয়ে আছে।
আশেপাশে লুকিয়ে আসে, তদন্ত করলে ধরা পড়বে। আজকের এই ফুটবল খেলার মাঠ, আজকের আমাদের এই বাচ্চারা খেলা করে, সেই বাচ্চারা আজকের খেলা করতে পারছে না কেন? এই ফুটবল খেলার মাঠটা কেউ গিট্টি ফেলছে, কেউ হচ্ছে তোমার বালি ফেলতেছে, মোট করে A to Z পুরো 2 নম্বর ব্লক, সেই ওই দিক দিয়ে 18 বাকি থেকে মালটা ফেলছে, 18 বাকি লোক এসে মালটা ফেলছে, তাদের কাছ থেকে মাছগুলি টাকা নেওয়া হচ্ছে, আর আজকের আমাদের বাচ্চারা খেলা করতে পারছে না। বলছি উপাসনা, যদি এই স্থানীয়দের বক্তব্যকে এক জায়গায় করা যায় তাহলে উত্তর 24 পরগনায় শেখ শাহজাহান যা ছিল, দক্ষিণ 24 পরগনায় জীবন্তনা, ক্যানিং, এই সমস্ত জায়গায় একই ভূমিকা পালন করতো এই শওকত মোল্লা, কিছুই জানতো না? দক্ষিণ 24 পরগনা তোমাদের তো বড় গড়। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপির প্রতিনিধি যখন এত বক্তব্য রাখছিলেন তার মাঝখানে আমার কেন জানি না মনে হলো যে বিজেপির যারা এমএলএ হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছিলেন তাদের কতজনের উপর কতগুলো অ্যালিগেশন রয়েছে সেই জিনিসটা হয়তো উনি ভুলে গেছেন। একটা উদাহরণ আমি দিচ্ছি, সেই নামটা হচ্ছে অর্জুন সিং। কি জানেন তো, অন্যের দিকে তাকালে তখন তার পরবর্তীতে মনে হয় যে তার এই দোষ, তাই দোষ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্জুন সিংকে তো আচ্ছা, এই অর্জুন সিংকে নিয়ে আপনারা বহু বক্তব্য রেখেছিলেন, মালা পরিয়ে দলে নিয়ে একেবারে পদ দিয়েছিল তোমরা। তখন ভালো ছিল, আচ্ছা, এই জনপ্রতিনিধি তোমরা তৈরি করেছিলে। আচ্ছা বলেনি উপাসনা, বলেনি উপাসনা, বলেনি। কথা হচ্ছে যে যখন আমরা অন্যদিকে তাকাচ্ছি তখন মনে হলো সামনের দিকের ব্যক্তিটা আমার দলে এলে বাল্মীকি, পরের দলে গেলে হয়ে যাবে রত্নাকর। সেই কথাটা আমি যখন আমার বক্তব্য রাখছি তার মাঝখানে আমি কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু এই যে কথাটা বিজেপির প্রতিনিধি বলছে এটা কি আপনার নিজের জন্য প্রযোজ্য হয় না? বিজেপির জন্য কি প্রযোজ্য হয় না? আপনার জন্মের আগে থেকে তো তিনি তৃণমূলের বিধায়ক। আজকের দিনে দাঁড়িয়ে অর্জুন সিংকে ফোন করে বসে আছেন আপনারা। আমি সর্বপ্রথম বলিনি, আমি কাউকে ডিফেন্ড করে কথা বলছি না, কিন্তু আপনি সামনের দিকে তাকিয়ে যখন আঙুলটা দিচ্ছেন তখন আপনাকে বুঝতে হবে বাকি চারটে আঙুল কিন্তু আপনার দিকে রয়েছে। অভিষেক ব্যানার্জি ভালো না খারাপ অস্বীকার করতে পারবেন না, অভিষেক ব্যানার্জি ভালো না। আমার শুধু একই প্রশ্ন, একই কথাটা কিন্তু উপাসনা এবং তার দলের ক্ষেত্রেও খাটে। যেই মুহূর্তে সামনের দিকে তাকিয়ে সমালোচনা করছেন তখন বাকি 3টে আঙুল কিন্তু তোমার দিকে থাকছে। আত্মসমালোচনা যে কোনো পরাজয়ের পর সব থেকে বেশি প্রয়োজন। আদৌ কি তৃণমূল কংগ্রেস সেই আত্মসমালোচনা করার মতন মানসিকতাতেও রয়েছে? এই বিপুল হারের পর এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। আত্মসমালোচনা, আত্মসমীক্ষার পথে কবে যাবে তৃণমূল কংগ্রেস? আমি খুব সামান্য সময় পাবো। প্রথমে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শওকত মোল্লা। এই যে পুলিশ, মাফিয়া এবং তৃণমূল, এদের মধ্যে যে নেক্সাস, সেই নেক্সাসই সিন্ডিকেট, কাটমানি, লুট, চুরি, সমস্ত রকম অপরাধমূলক কাজ এগুলো করেছে, এবং এবার তারা বিজেপির দিকে শিফট করবার চেষ্টা করছে। যেটা আমরা দেখলাম যে শওকত মোল্লা তার বাড়ির রং এবার গেরুয়া করতে শুরু করেছেন। এরকম শওকত মোল্লা শুধু নয়, যতগুলো এই জাতীয় দুষ্কৃতী আছে তারা এখন গেরুয়া রঙে নিজেদেরকে রাঙাতে চাইছেন, যাতে তারা পরবর্তীকালে বিজেপির মধ্যে ঢুকবার একটা প্রবেশপত্র পেয়ে যায়। এবং সেই জায়গায় বিজেপির আসলতে যে এদেরকে রোধ করতে পারবে কিনা, এই 2,40,00,000 লোকের অধিকাংশই চুরিতে চোরে ভর্তি, এই 2,40,00,000 লোককে কিভাবে আটকাবে সেইটাই তাদের মূল ব্যাপার। কিন্তু সেই শওকত মোল্লাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। আবার শীর্ষেন্দা আজকে তো 13.5 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে গেল, মানে এরপর তাহলে নতুন বিধানসভার বিরোধী দলের নেতার সঙ্গে গতকাল সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে নাকি শওকত মোল্লা বিধানসভায় দেখা করেছেন। এটা খোঁজ নিয়ে দেখুন। আর একটা কথা হচ্ছে, এনআইএ অনেকদিন আগের উচিত ছিল, আজকে বোম মারতে পারেন, আজকে যখন ভালো বোম মারতে পারেন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকে ওখানে সুন্দরবনে পরিবেশ সৃষ্টি করবার জন্য লোকে কত কষ্ট করে থাকে, ডাঙায় বাঘ আর জলে কুমির, সেই জলটা পর্যন্ত আপনারা রেস্টুরেন্ট করছেন, মাতলা নদীকে অন্যরকমভাবে তৈরি করছেন। পরিবেশবিদরা তারা যেভাবে তৈরি করছেন সুন্দরবনকে, সেটা ভেঙে দিচ্ছেন। কি করছেনটা কি? এরা তো মহাকাশ যানে কাউকে পাঠালে নাটবল্টু চুরি করে নেবেন ওখান থেকে। কি চুরি বাকি আছে আপনারা বলতে পারেন? বাড়ির দেওয়ালে গেরুয়া রং করে কোনো লাভ নেই। যদি ওনাদের গেরুয়া রং ভালো লাগে, জেলের সেলের ভেতরে আমরা গেরুয়া রং করে দেওয়ার জন্য আবেদন জানাবো জেল মন্ত্রীর কাছে। ওনাদের যদি গেরুয়া রং, কিছুক্ষণ আগে শীর্ষেন্দুদা বলছিলেন যে ডাঙায় বাঘ। আচ্ছা, আমার মনে পড়ে যাচ্ছে গত সম্ভবত 2 বছর আগে যখন কয়লার চুরির তদন্তে সিবিআই যখন ডেকে পাঠিয়েছিল শওকত মোল্লাকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা বলেছিলেন শওকত মোল্লাকে। 13.5 ঘন্টা পরে সেই বাঘের বাচ্চার এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। আমি জানি না যে এরপর কিভাবে, কোত্থেকে তার শওকত মোল্লাকে এরপর পুলিশ এবং এনআইএ খুঁজে বের করবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, কিন্তু খোঁজের কথা বলছিলাম। আপাতত চেয়ার, যে চেয়ারে কৃষ্ণা চক্রবর্তী ছিলেন বিধাননগর পুর নিগমের মেয়র হিসাবে, সেই চেয়ার তিনি ছেড়েছেন। পুরো বিষয় বিরতির পর সন্ধ্যে 7টায় আপনাদের সামনে নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।